পরমাণুর শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। পরমাণুর শক্তি স্তরকে প্রকাশ করা হয় কি দ্বারা? এন দ্বারা, এবং এন এর মান হইতে পারে 1, 2, 3, 4 এরকম যে কোনো পূর্ণ সংখ্যা। আগে পরমাণু শক্তি স্তরকে প্রকাশ করা হইতো এইরকম যে n = 1 হলে তাকে বলা হইতো কে শেল, n = যখন 2 হবে সেটা হবে এল শেল, 3 হলে এম শেল এবং 4 হলে এন শেল। তো এন সংখ্যক মানে এন তম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটুকু? একটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n², মানে n = যখন 1, n = যখন 1, তার মানে প্রথম শক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন ধারণ করা যাবে? 2 × 1² = 2, n = 2। দ্বিতীয় শক্তি স্তরে 2 × 2², 4 = 8। অনুরূপভাবে n = তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি, n = 4। 4 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32টি। তো আমরা জানি যে n = যখন 1 হবে মানে প্রথম শক্তি স্তরে মোট ইলেকট্রন ধরবে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8, তৃতীয় শক্তি স্তরে 18 এবং চতুর্থ শক্তি স্তরে 32টি। তাহলে এখন আমরা কিছু পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখি। যেমন কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6, কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6। তাহলে তার প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন দিলাম। তার বাকি এখন ইলেকট্রন আছে কয়টা? 4টা। সেই 4টা ইলেকট্রন চলে যাবে দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস হবে 2, 6। আমরা যদি এখন অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। তাহলে তার প্রথম শক্তি স্তরে ইলেকট্রন যাবে 2টা গেল, বাকি রয়েছে 11টা। দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন জায়গা হয় মোট, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে গেল 8টা ইলেকট্রন, 10টা, এবং বাকি 3টা ইলেকট্রন চলে যাবে তৃতীয় শক্তি স্তরে। কিন্তু আমরা যখন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখব, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 8 এবং চতুর্থ শক্তি স্তরে 1টা ইলেকট্রন যায়। কেন তৃতীয় শক্তি স্তরে আরো ইলেকট্রনের জায়গা হওয়া সত্ত্বেও ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে না গিয়ে চতুর্থ শক্তি স্তরে গেছে? এই জিনিসটা বোঝার জন্য আমাদের আরেকটা জিনিসের ধারণা প্রয়োজন, সেটা হচ্ছে উপশক্তি স্তর। উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় এল দ্বারা। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। তো কথা হচ্ছে এই উপশক্তি স্তর জিনিসটাকে আমরা এতক্ষণ জেনে আসছি শুধু শক্তি স্তর সম্পর্কে। শক্তি স্তর হচ্ছে নিউক্লিয়াসের বাইরে কিছু অনুমোদিত কক্ষপথ রয়েছে, যা নির্দিষ্ট শক্তি, যাদেরকে বলা হয় শক্তি স্তর। কিন্তু দেখা যায় যে প্রতিটি শক্তি স্তর আবার আরো কিছু উপশক্তি স্তরে বিভক্ত, আরো কিছু আলাদা আলাদা ভাগে বিভক্ত। n = 1 মানে যখন প্রথম শক্তি স্তরের বেলায় n এর মান যখন 1 হবে, l এর মান কত হবে? l = 0। এই ক্ষেত্রে l = 0 হলে যে অরবিটালটা সম্ভব হয় সেটা হচ্ছে s অরবিটাল। l = 1 হলে p অরবিটাল, l = 2 হলে d অরবিটাল এবং l = 3 হলে f অরবিটাল সম্ভব হয়। তাহলে প্রথম শক্তি স্তরে l এর মান হচ্ছে 0, তাহলে সেখানে যে অরবিটালটা আছে সেটা হচ্ছে শুধু 1s অরবিটাল। দ্বিতীয় শক্তি স্তরে যাই, n = 2, n এর মান যখন 2, l এর মান হচ্ছে 0 এবং 1। l এর মান 1 হলে সেটা হচ্ছে p অরবিটাল। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে মোট কয়টা অরবিটাল আছে? 2টা অরবিটাল, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। 2s 2p। অনুরূপভাবে তৃতীয় শক্তি স্তরের বেলা l এর মান হবে 3টা, 0 1 2 s p d, এই 3টা অরবিটাল সম্ভব। তাহলে n = 3 হলে l এর মান 0 1 2 3s 3p 3d, এই 3টে অরবিটাল সম্ভব হয়। তো কোনো অরবিটালে মোট কতটি ইলেকট্রন জায়গা করতে পারে?
যেমন কোন অরবিটালে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই যে এস পি ডি এফ, এই যে চারটা উপশক্তি স্তর অরবিটালের কথা আমরা বলছি, এদের মধ্যে এদের ইলেকট্রন ধারণ ক্ষমতা এর মান হচ্ছে 2 × 12 + 1। অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 2 × 12 + 1। তাহলে এস অরবিটালে মোট কতটি ইলেকট্রন হবে? এস অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 0। তাহলে এস অরবিটালের ক্ষেত্রে আমরা এল এর মান 0 বসাই, 2 × 0 + 1 = 2। এস অরবিটালের মোট ইলেকট্রন 2টা। পি অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 1। পি অরবিটালের জন্য এল এর মান যখন 1 হবে, 2 × 1 + 1 = 6। পি অরবিটালে ইলেকট্রনের জায়গা হবে 6টি। অনুরূপভাবে ডি অরবিটালের ক্ষেত্রে ডি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টি এবং এফ অরবিটালের 14টি। কোন অরবিটালের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা 2 × 12 + 1 এই সূত্র দ্বারা আমরা নির্ণয় করতে পারি। আবার আমরা একটু আগে পড়ছিলাম যে 2n², n কি শক্তি স্তর, কোন শক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। তো এই ক্ষেত্রে একটা ব্যাপার দেখি, n এর মান যখন n = 2, দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা, মোট কয়টা ইলেকট্রন ধারণ করতে পারবে? 2 × 2² = 8। তো n এর মান যখন 2 হয়, তখন দ্বিতীয় শক্তি স্তরে মোট কতটি অরবিটাল সম্ভব? দুইটা অরবিটাল, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। n এর মান 2, l = 0 আর 1, 2s 2p। s অরবিটালে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, p অরবিটালে 6টি। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের এই যে মোট অরবিটালগুলোর ইলেকট্রনের যোগফল এবং ওই শক্তি স্তরের মোট যোগফল সমান। ইলেকট্রন বিন্যাসের নীতি। ইলেকট্রন প্রথমে কোন অরবিটালে প্রবেশ করবে? যে অরবিটালের শক্তি সবচেয়ে কম, যে ইলেকট্রন সর্বপ্রথম কম শক্তির অরবিটালে প্রবেশ করবে। এখন আমরা দেখি অরবিটালের শক্তি, এই নতুন টার্মটার সঙ্গে আমরা পরিচিত হই। অরবিটালের শক্তিকে তার দুইটা কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝানো হয়। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান এবং আরেকটা হচ্ছে l, উপশক্তি স্তরের নাম্বার n + l, সেটা হচ্ছে কোন অরবিটালের শক্তি। তো আমরা দেখি 1s, এই অরবিটালের শক্তি কত? এই অরবিটালের শক্তি হচ্ছে 1 + 0 = 1। 2p, এই অরবিটালের শক্তি কত? অরবিটালের শক্তি হচ্ছে 2 + 1 = 3। অনুরূপভাবে 3d, এই অরবিটালের শক্তি কত? 3 + 2 = 5। 4s অরবিটালের শক্তি কত? 4 + 0 = 4। এখন দেখো এই যে 3d অরবিটালের শক্তি 4s অরবিটাল থেকে বেশি, তার মানে ইলেকট্রন আগে 4s অরবিটালে প্রবেশ করবে। এখন যদি আমরা ইলেকট্রন কোন অরবিটালে কখন প্রবেশ করবে সেই ক্রমটা আমরা সাজাই, মনে রাখার জন্য একটা সহজ নিয়ম আছে, সেটা হচ্ছে এই রকম: 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, 5s, 5p, 5d, 6s, 6p, 7s। এই অরবিটালের শক্তি কত? 1। এই অরবিটালের শক্তি কত? 2, 3, 4, 5, 6, 7। অনুরূপভাবে এই অরবিটালের শক্তি কত? 2 + 1, সেটা হচ্ছে 3, 4, 5, 6, 7। তাহলে ইলেকট্রন প্রথমে কোন অরবিটালে আগে প্রবেশ করবে? 1s। এরপর ইলেকট্রন প্রবেশ করবে কোন অরবিটালে? 2s। এরপর 2p, 3s, 3p। এরপরেই দেখো 3d, এই অরবিটালের শক্তি হচ্ছে 5 এবং 4s অরবিটালের শক্তি হচ্ছে
4, তাহলে ইলেকট্রন 3d তে না গিয়ে 4s অরবিটালে আগে প্রবেশ করবে, 4s 3d। এরপর ইলেকট্রন 4p অরবিটালে এবং 5s, দেখো 4p অরবিটালের শক্তি হচ্ছে 5 এবং 5s অরবিটালের শক্তিও 5। 4p অরবিটালের শক্তি হচ্ছে 5, 5s এর শক্তি হচ্ছে 5। ইলেকট্রন কোন অরবিটালে আগে প্রবেশ করবে, এখন শক্তি হচ্ছে সমান। এই ক্ষেত্রে শক্তি, অরবিটালের শক্তি সমান হলে n মানে প্রথম কোয়ান্টাম সংখ্যার মান যে অরবিটালের ক্ষেত্রে কম সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। n এর মান যার কম সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেমন এই ক্ষেত্রে এই জিনিসটাও রয়ে গেছে আমাদের 3s এবং 2p। 2p অরবিটালের শক্তি হচ্ছে 3, 3s অরবিটালের শক্তি হচ্ছে 3, কিন্তু ইলেকট্রন আগে প্রবেশ করছে 2p তে, কারণ 2 এর মান ছোট, n এর মান হচ্ছে এখানে 2, এইখানে হচ্ছে 3 ইলেকট্রন বিন্যাস। তাহলে এই নতুন নিয়মে এই ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী আমরা কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস করি। যেমন কার্বন হচ্ছে 6, 1s 2s অরবিটালে 2টি ইলেকট্রন, 2s 2 2p 2। প্রথমে 1s অরবিটালে 2টি ইলেকট্রন যাবে, এরপর ইলেকট্রন যাবে 2s অরবিটালে যাবে 2টা, হয়েছে 4টা, বাকি রয়েছে আরো 2টি ইলেকট্রন, সেটা যাবে 2p তে। আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে করি, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4 2p4। এখন আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, পটাশিয়াম 19 1s2 2s2 2p6 3s2 3p6 3d তে ইলেকট্রন যাবে না, 4s1। আমরা আগে যখন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখছিলাম সেটা কি ছিল, যে 2 8 8 1 এই যে তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন জায়গা হইতো, কিন্তু সেখানে 8টা ইলেকট্রন যাওয়ার পর বাকি ইলেকট্রন কেন চতুর্থ শক্তি স্তরে গেল? কারণ এখন আমরা বলতে পারবো যে কারণ 3d এর শক্তি 4s থেকে বেশি, তাই ইলেকট্রন 4s অরবিটালে আগে প্রবেশ করবে। আমরা যদি এখন আরো কিছু মৌলের এক্সাম্পল দেখি, যেমন ধরো ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, তাহলে তার ইলেকট্রন বিন্যাস কিরকম হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 তে যাবে, তাহলে ইলেকট্রন কয়টা হয়েছে এখানে, 10 18 20 4টা। এইটি তো সঠিক ইলেকট্রন বিন্যাস, কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে ভুল। কেন ভুল এই ইলেকট্রন বিন্যাসটা? এর কারণ এই যে 3d, আমাদের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অরবিটালগুলো যখন পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে, অরবিটালগুলো যখন পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে তখন তারা বেশি স্থিতিশীল। পি অরবিটালে যদি 3টা বা 6টা ইলেকট্রন থাকে, কিংবা ডি অরবিটালে যদি 5টা বা 10টা ইলেকট্রন থাকে, তাহলে সেই অরবিটালগুলো বেশি স্থিতিশীল এবং অরবিটালগুলো সবসময় তার ইলেকট্রন বিন্যাসে স্থিতিশীলতা অর্জন করতে চায়। এই কারণে 3d অরবিটালে এর আগ পর্যন্ত সবকিছু সেম হবে, কিন্তু 3d অরবিটালের এই যে ডি অরবিটাল, সে কি করবে, 4s এর একটা ইলেকট্রন তার এখানে নিয়ে আসবে, হবে 3d 5 4s 1। এখন ক্রোমিয়ামের পর আরেকটা মৌল আছে, যেমন ধরো কপার হচ্ছে 29, কপারের ইলেকট্রন বিন্যাস কিরকম হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। হ্যাঁ, এখানে যদি আমরা 4s2 দেই তাহলে 3d 9 হয়, কিন্তু 3d 10 হচ্ছে বেশি স্থিতিশীল, কাজেই এইটা হবে 3d 10 এবং 4s 1। আপেক্ষিক পারমাণবিক ভর,
আচ্ছা, আমরা তো একটা জিনিস সংখ্যা শিখছি আমরা একটু আগে, সেটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ ইজ ইকুয়াল টু জেড প্লাস এন, মানে কোনো পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং তার নিউট্রন সংখ্যা যোগফল, সেটা হচ্ছে ভর সংখ্যা। কিন্তু তোমরা যদি পর্যায় সারণীর দিকে খেয়াল করো তাহলে দেখবে কিছু মৌল, যেমন কপারের ভর দেয়া আছে 63.5। যেহেতু ভর সংখ্যা হচ্ছে প্রোটনের সংখ্যা এবং নিউট্রনের সংখ্যা, সেটা কখনো ভগ্নাংশ হওয়ার কথা না, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে ভগ্নাংশ। এরকম আরো অনেক মৌল আছে যাদের পারমাণবিক ভর ভগ্নাংশ। এটাকে বলা হয় মূলত আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর মানে কি, কিসের সাপেক্ষে তুলনা করা হয়েছে? সাধারণত এর আগে আমাদের আরেকটা টার্ম জানতে হবে, সেটা হচ্ছে প্রকৃত ভর। সেটা হচ্ছে কি? প্রকৃত ভর। প্রকৃত ভর হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর। একটি পরমাণুর ভর, যেমন অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর হচ্ছে 4.482 ইন্টু 10⁻23 গ্রাম। এখন আপেক্ষিক পারমাণবিক ভর সেটা নির্ণয়ের সূত্র কি? সেটা নির্ণয়টা কিসের জন্য? যেমন কপারের পারমাণবিক ভর হচ্ছে 64, কিন্তু কপারের বিভিন্ন আইসোটোপ আছে প্রকৃতিতে যেগুলো বিভিন্ন পার্সেন্টেজে পাওয়া যায়। তো সবগুলো আইসোটোপ, এক একটা আইসোটোপের ভর আবার এক এক রকম, তো এদের পার্সেন্টেজটা মিলিয়ে সবকিছু মিলিয়েই আপেক্ষিক পারমাণবিক ভর ব্যবহার করা হয়। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র: মৌলের প্রকৃত ভর, কোনো মৌলের প্রকৃত ভর ভাগ কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশ। এই যে অংশটা, এই জিনিসটাকে বলা হয় 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট 1 AMU। 1 AMU এর মান কত? সেটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। কাজে এখন আমরা অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর মানে তার প্রকৃত ভর এবং 1 AMU এর মান জানি। AMU হচ্ছে কার্বন 12 আইসোটোপের পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশ। তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত সেটা এখন আমরা নির্ণয় করি। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর সমান তার একটা পরমাণুর প্রকৃত ভর, সেটা হচ্ছে 4.482 ইন্টু 10⁻23 গ্রাম, এবং কার্বন 12 আইসোটোপের পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশ, সেটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম, যার মানটা আসে 27 এবং গ্রামে গ্রামে কাটা। যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে দুইটা ভরের অনুপাত, কাজে তার কোনো একক নাই। আইসোটোপের শতকরা হার থেকে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আমরা জানি যে একটা মৌলের অনেকগুলো আইসোটোপ থাকে এবং সেই আইসোটোপটা প্রকৃতিতে বিভিন্ন আইসোটোপ বিভিন্ন পার্সেন্টেজে পাওয়া যায়। এই সবগুলো থেকে কিভাবে তার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয়, যেমন ধরলাম আমরা একটা মৌল, সেই মৌলটা হচ্ছে এ মৌল। এ মৌলের দুইটা আইসোটোপ আছে যার ভর হচ্ছে, একটার ভর হচ্ছে পি আরেকটার ভর হচ্ছে কিউ, এবং পি ভর সম্পন্ন যে আইসোটোপটা আছে সেটা পাওয়া যায় m%, এবং কিউ ভর সম্পন্ন আইসোটোপটা পাওয়া যায় n%। তাহলে তার আপেক্ষিক পারমাণবিক ভর সমান p ইন্টু m প্লাস কিউ ইন্টু n/1। যেমন আমরা যদি একটা মৌল চিন্তা করি, সেটা হচ্ছে ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37। 35 পাওয়া যায় 75% এবং 37 আইসোটোপটা পাওয়া যায় 25%। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। এতে কি করতে হবে? আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের জন্য
প্রথমে তার ভর সংখ্যা গুণ সেটা যে পার্সেন্টেজে পাওয়া যায় 75 প্লাস 37 ইন্টু 25 বাই 100 ইজ ইকুয়াল টু 35.5। এইটাই হচ্ছে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। এখন যদি আমরা কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর জানি এবং তার কি কি আইসোটোপ আছে সেইটা জানি, তাহলে কিন্তু আমরা নির্ণয় করতে পারবো যে আইসোটোপটা কোনটা কত শতাংশ হিসেবে আছে, প্রকৃতিতে আছে। কীরকম একটা মৌল, সেটা হচ্ছে কপার। কপারের দুইটা আইসোটোপ বিদ্যমান, একটা হচ্ছে কপার 63 আর একটা হচ্ছে কপার 65 এবং কপারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। আমাদেরকে বের করতে হবে যে কপার 63 কত পার্সেন্ট পাওয়া যায় প্রকৃতিতে এবং কপার 65 কত পার্সেন্ট পাওয়া যায়। আমরা ধরি যে কপার 63 সেটা পাওয়া যায় x%, তাহলে কপার 65 পাওয়া যাবে 100 - x%। তো আমরা যদি সূত্রতে বসিয়ে দেই তাহলে আমরা দেখতে পারবো 63.5 is equal to 63 into x plus 65 into 100 minus x by 100। যদি অঙ্কটা করি x এর মান বের হবে 75। তার মানে x কার পার্সেন্টেজ ধরে নিয়েছিলাম, কপার 63 পরমাণুর। কপার 63 এই আইসোটোপ পাওয়া যায় 75%, সেটা পাওয়া যায় 75%। তাহলে কপার 65 পাওয়া যাবে কত পার্সেন্ট, 100 - 75 সমান 25%।